আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের সীমাহীন দুর্ভোগ। রাজধানী ও আশপাশের এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি। পুলিশের মনোবল না ফেরাকে কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের অধিভুক্তি বাতিল, 3 দফা দাবিতে কলেজ শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। পুলিশের হামলার বিচার দাবি। এবং বিপিএলে খুলনাকে হারিয়ে বরিশালের টানা পঞ্চম জয়। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে অফের সমীকরণে টিকে রইল দুর্বার রাজশাহী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বিভিন্ন দাবিতে চালক, সহকারী চালক, গার্ড ও টিটিইরা কর্মবিরতি পালন করায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সোমবার রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রেলপথ মন্ত্রণালয় থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালেও দাবি আদায়ে অনড় রয়েছে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান সহ বিভিন্ন দাবি রয়েছে রানিং স্টাফদের। ট্রেনে প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী যাতায়াত করেন এবং অনেক টিকিটই অগ্রিম বিক্রি হয়ে যায়। সম্প্রতি রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় কয়েক মাসে 7 জন নিহত হয়েছেন। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাজুক অবস্থা ও মনোবল ফিরে না আসায় অপরাধীরা সেই সুযোগ নিচ্ছে। ডিএমপি বলছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। রিপোর্ট করছেন শাকির আদনান। রাজধানীর অন্তত 18টি এলাকা এখন চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাত চক্রের হটস্পট। অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া প্রায়ই দেখা যায়। শুধু নগদ টাকা, ব্যাগ ও মোবাইলই নয়, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাও ছিনিয়ে নিচ্ছে তারা। প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে চলছে ছিনতাই, চাঁদাবাজি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত অক্টোবরে ছিনতাইয়ের মামলা হয়েছে 20টি, নভেম্বরের 27টি, ডিসেম্বরের প্রথম 10 দিনে হয়েছে 7টি। ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন 7 জন। পুলিশ সদর দপ্তরে ক্রাইম ডেটাবেসে দেখা যায় 2024-এর ডিসেম্বরে সারা দেশে 159টি ডাকাতির মামলা হয়েছে। নভেম্বরে এই সংখ্যা ছিল 133টি। গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে রাজধানী ও এর উপকণ্ঠে 432টি ছিনতাইয়ের স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে কমপক্ষে 979 জন ছিনতাইকারী সক্রিয় এবং তাদের বেশিরভাগই ফৌজদারি মামলার আসামি। গত কয়েক মাসে ছিনতাইয়ের ঘটনায় 864 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। অপরাধপ্রবণ এলাকাগুলোয় নজরদারি ও টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। তারা অ্যাগ্রেসিভ কোনো রোল প্লে করতেছে না। এই তো জনগণের মধ্যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তেমন কোনো ভীতি ভাব নাই, যার জন্য অবাধে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং চুরি, ছিনতাই এগুলো বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ হয়, তাহলে আমার মনে হয় যে এগুলো ধীরে ধীরে আসলে কমে আসার সম্ভাবনা রয়েছে। ডিএমপি বলছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে। রাত্রেবেলা যে টহল কার্যক্রম সেটা বাড়ানো হয়েছে, আমাদের চেকপোস্ট স্থাপন এটা চলছে রীতিমতো, তারপরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আর যারা বিভিন্ন অভ্যাসগত অপরাধী রয়েছে, ছিনতাইকারী, চাঁদাবাজ, তাদেরকে আটক করা হচ্ছে এবং আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচনের জন্য বিএনপি চাপ দিলেও চলতি বছরের জুলাই আগস্টে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করেন দলগুলোর নেতারা। আরো জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। 2025 সালের শেষ দিক থেকে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর চলতি বছরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। ইসলামী দলগুলো বলছে ডিসেম্বরে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বিষয়ে প্রশ্ন তৈরি হবে। সংস্কার চাই, তবে নির্বাচনটা খুব বেশি দেরি হয়ে যাক এটা আমরা চাই না। খুব বেশি ডিলে হওয়াটা আমি মনে করি উচিত হবে না। জুলাই মাসে বর্ষা হল আমাদের দেশে, বর্ষার নির্বাচন 15 মাস হয়ে যায়, কাজে নির্বাচনটা হওয়া উচিত, ডিসেম্বর পার না করা উচিত। আগে পার করলে কিন্তু প্রশ্ন উঠবে না। আসলে দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদৌ সম্ভব না, এটা আমি মনে করি। কারণ যে সংস্কারগুলি হাতে নিয়েছে সেই সংস্কারগুলি যদি না করা হয় তাহলে নির্বাচন অবাধ হবে না, গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ইসলামী দলগুলোর জোট করলে বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে না বলে মনে করছেন এই শীর্ষ নেতারা। ইসলাম বলি তাদের জান বেরিয়ে যায়, এটা তো বলে লাভ নেই। ইসলামে শুধু আমরা কি ইসলামপন্থী, বিতাদ ইসলামপন্থী দল নাই, এরা কি গভর্নমেন্টের ঘরে যায় না? এই এতদিন পূর্বে যারা এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করেছে, এটাকে হাতিয়ার হিসেবে ইউজ করেছে, তাদের ক্ষমতাকে তারা দীর্ঘমেয়াদী করার জন্য অস্ত্র হিসেবে এটা ব্যবহার করেছে। বাস্তবতা বিবর্জিত একটা বিষয়। আদৌ এদেশে জঙ্গিবাদ নেই, আদৌ এসে উগ্রবাদ নেই। নির্বাচন আয়োজনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু না করলে নির্বাচন দিলে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এই রাজনৈতিক দলগুলো। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি 7 কলেজ। সোমবার দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও 3 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। রিপোর্ট আরও জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আসার পর থেকেই একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার রাতের সংঘর্ষের পর সোমবার টানাপোড়েনের এই সম্পর্ক চুকে গেল। শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি ও অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের বৈঠক সেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের না থাকার সিদ্ধান্ত জানান। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ ও শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দিয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। 7 কলেজের একাডেমিক সংকট কাটাতে দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চেয়েছে শিক্ষার্থীরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। সরকারকে আজ দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সাথে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার বিচার দাবি করেছেন তারা। পুলিশ জানিয়েছে শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আলোচনা করছে। রিপোর্ট করছেন নাজিব বেগ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের তথ্য মতে দেশে প্রায় 10,000 ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে 1,519 মাদ্রাসার শিক্ষকরা মাসিক বেতন পান 3300 থেকে 3500 টাকা। বাকি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো এই বিক্ষোভ। শাহবাগে চারুকলা ইনস্টিটিউটের সামনে কর্মসূচিতে বক্তারা আন্দোলনকারীদের ওপর রোববার পুলিশের হামলার বিচার দাবি করেন।
দাবি মানা না হলে সারা দেশ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীদের উপর কেন হামলা করা হয়েছে, আমরা তার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কে উপর থেকে নির্দেশ দিয়েছে তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনে একাত্মতা জানায় মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম। দুপুরে আলোচনার জন্য আন্দোলনকারীদের ডাকেন পুলিশের রমনা জোনের ডিসি। ভোগান্তি এড়াতে কর্মসূচি স্থগিতের আহ্বান জানায় পুলিশ। যেহেতু সব দিক থেকে পজিটিভলি এটা নিয়েছে, তাই একটু সময় লাগতে পারে, তারা যেন এটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যত দ্রুত সময় এটা আপাতত শেষ করে তাটা আলটিমেটাম দিয়ে তারা যেন একটু চলে যায়। এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। জাতীয়করণ ঘোষণা না পর্যন্ত আমরা এখান থেকে ত্যাগ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান, ধর্মঘট কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি অব্যাহতমান থাকবে ইনশাআল্লাহ। আশ্বাস নয়, দাবির যথাযথ বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো বিপিএল আপডেট। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে 5 উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই জয়ে 12 পয়েন্ট নিয়ে প্লে অফের রেসে টিকে রইল তাসকিন এনামুলের ফ্র্যাঞ্চাইজিটি। মিরপুরের দিনে দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে 67 রানে 7 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। রাশিয়ার হয়ে তরুণ SM মেহরাব 4টি এবং 3টি উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। শেষ দিকে আহসান ভাট্টির 25 এবং সুমন খানের অপরাজিত 20 রানে 9 উইকেটে 117 রান তোলে সিলেট। লো স্কোরিং টার্গেট তাড়া করতে নেমে 22 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টিম রাজশাহী। তবে আকবর আলী 43 এবং জিম্বাবুয়ান রায়ান বার্লের অপরাজিত 48 রানে 19 বল হাতে রেখে ম্যাচ জেতে রাজশাহী। বকেয়া পাওনা ইস্যুতে রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি না খেললেও সিলেটের বিপক্ষে নিয়ম অনুযায়ী 2 বিদেশি বার্ল এবং আফগানিস্তানের আফতাব খেলতে নামেন। বিপিএলের 35তম লিগ ম্যাচে খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লে অফে খেলা আগেই নিশ্চিত করেছে দলটি, তবে এই ম্যাচ জিতে অবস্থান আরও মজবুত করল তামিম ইকবালের দল। তবে খুলনার প্লে অফের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। টস হেরে আগে ব্যাট করে নাইম শেখের ঝোড়ো 50 এবং আফিফ হোসেনের দারুণ ব্যাটিংয়ে 5 উইকেট হারিয়ে 187 রান করে খুলনা টাইগার্স। 27 বলে 51 রান করেন নাইম। আফিফের ব্যাট থেকে আসে 27 বলে 32। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারালেও ডেভিড মালান ও অধিনায়ক তামিমের দারুণ ব্যাটিংয়ে জয় পেতে কষ্ট হয়নি। মালান 37 বলে 63 এবং তামিম করেন 25 বলে 27 রান। এটি ফরচুন বরিশালের 5ম জয়। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। কানাডার টরন্টোর হোপ চার্চে পিডিআই কানাডা আয়োজন করে বাংলাদেশের সংবিধান নিয়ে মুক্ত আলোচনা। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মূল আলোচনা উত্থাপন করেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক সৈকত রুশদি। বক্তারা বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংস্কার হওয়া প্রয়োজন। পিডিআই সভাপতি আজওয়ার সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাজু। সংস্কার কমিশনের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আইনজীবী নুসরাত সাথী, সাবেক ছাত্রনেতা নাসিরুদ্দোজা, সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেন, শ্রমিক নেতা শাহিন হাসান, কমিউনিটি নেতা ফখরুল ইসলাম চৌধুরী, তরুণ সংগঠক ফাতিন ইশরাক, মাহির আসহাব, পিডিআই নেতা বিদ্যুৎ রঞ্জন দে এবং সৌমেন সাহাব। আলোচকরা বলেন, বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধিত হয়েছে, প্রধানত শাসকের প্রয়োজনে। বক্তারা আশা করেন, এবার যদি সংশোধন করতে হয় তা যেন বাংলাদেশের মানুষের জন্য হয় এবং নিশ্চিতভাবে একটি নির্বাচিত সরকারকেই এই দায়িত্ব পালন করতে হবে। এবারে রয়েছে কৃষি সংবাদ। ভোলায় এবছর ক্যাপসিকামের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে ক্যাপসিকামের সমারোহ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে চাষিদের। স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই ফসল। ভোলা থেকে হারুন রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কয়েক বছরে ভোলার বিভিন্ন চরে, বিশেষ করে মাঝের চর, মদনপুর এবং ইলশা ইউনিয়নের চরাঞ্চলে ক্যাপসিকামের আবাদ শুরু হয়েছে।
এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার কারণে ভালো ফলন হয়েছে। চরের উর্বর মাটিতে ক্যাপসিকামের এমন উৎপাদন দেখে কৃষকদের মধ্যে নতুন উদ্যমের সৃষ্টি হয়েছে। 48% জমিতে ক্যাপসিকাম করছি, পরাই চালান গেছে 2 লাখ টাকার লাগেন। এখন 4-5 বার বিক্রি হয়েছে, 5 বারে মনে আলহামদুলিল্লাহ চালান আইছে। এখন বাকিটা এখন সামনের দিকে যা আসে আলহামদুলিল্লাহ লাভবানের সংখ্যা ভালো। চরের মনে করেন যে আগে তো পানি কাজে ডুবে যেত, আল্লাহর রহমতে এবার পানি কাজে হয় নাই, পানি কাজে না হওয়াতে আমাকে গৃহস্থী ভালো আসালে দিলে। আমাদের বোলার ক্যাপসিকামটা চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা ঢাকা, কারণ বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি এগুলো আমরা বিক্রি করি। এই বিক্রি করার দায়িত্বে দেওয়া যায় অনেক লাভবান কৃষক, আরো দিন দিন কৃষক বাড়তে আছে। ভোলায় এ মৌসুমে 89 হেক্টর জমিতে ক্যাপসিকামের আবাদ হয়েছে, যা গত বছরের 74 হেক্টরের তুলনায় বেশি। ইতিমধ্যে ফসল হারভেস্টিং শুরু হয়েছে, কৃষক ভালো ফসল পাচ্ছে এবং তাদের ভালো লাভ পাবে, তাদের প্রত্যাশা। আমরা তাদের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ তাদের পাশে আছে, তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের সাথেই আছে এবং তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করা হচ্ছে। শুধু কৃষকের জীবিকাই নয়, এ ফসল ভোলার অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রবাদ কিংবা প্রবচনে নয়, নড়াইলের রাতারাতি পুকুর চোরের অভিযোগ উঠেছে। সুপে পানি সরবরাহ নিশ্চিতে পুকুর খনন ও পিএসএফ নির্মাণে কোটি টাকা আত্মসাৎ সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। জনকল্যাণে নেওয়া এই প্রকল্প এখন স্থানীয়দের গলার কাটা হয়ে উঠেছে। বিস্তারিত দালিল সুজিত বোসের রিপোর্টে। 84 নম্বর তপনবাগ সরকারি পুকুর ভূপরিস্থ পানি ব্যবহারে সংরক্ষিত ঘোষণা দিয়ে নোটিশ টানানো হলেও বাস্তব চিত্র উল্টো। পচা মজা পুকুরের পানি যে কোনো রকমের ব্যবহারে অনুপযোগী। এখানে মানুষ তো দূরের কথা, একটা গরুরও উপকারে আসে না পানির যে অবস্থা। যা করে থিয়ে গেছে পরিবেশে, তো আমরা এই পানি খাইতে পারবো না। কচড়িতে ভরে গেছে, বন জঙ্গলে ভরে গেছে। পিএসএফ মেশিন টেশিন কিছু বসায়নি, খালি খালি পানি খান প্রকল্পের কথা কয়ে এগুলো করে গেছে, কিন্তু খালি খালি। সুপ্রিয় পানি নিশ্চিতে জেলা পরিষদের 8টি পুকুর খনন ও সংস্কার সহ পন্ডস অ্যান্ড ফিল্টার বা পিএসএফ নির্মাণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরাদ্দ পায় 2.5 কোটি টাকারও বেশি। অভিযোগ, মাত্র 4টি পুকুরে নামমাত্র কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন দায়িত্বপ্রাপ্তরা। ফলিং তো দূরই থাক, এর টোটালে কোনো যার চারিকল ঘোরার কোনো উপযোগী নেই। থানায় ফানায় কাজ হইতে যে কাজ হওয়ার কথা ছিল সেটা হয় নাই। এ তো যে পরিমাণ আমরা শুনেছি তার কেনি কোনাও করিনি। এখানে কোনো মেশিন বসানো হয়নি। এই জায়গা যে কাজ করেছে দুর্নীতি, অনিয়ম। পুকুর হস্তান্তরে বারবার বলা হলেও সাড়া দিচ্ছেন না নির্বাহী প্রকৌশলী। উনি যদি পুকুরগুলো আমাদের অফিসিয়ালি বুঝিয়ে না দেন, পরবর্তীতে পরিষদের সিদ্ধান্ত মোতাবেক এবং আইন কানুন যেভাবে আছে সেভাবে আমরা পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করব। জনগণের ব্যবহারের জন্যই বেসিক্যালি এই পুকুরগুলো সংস্কারের জন্য সরকার উদ্যোগ নিয়েছে, সারফেস ওয়াটারকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য। আমি এই বিষয়টি দেখছি। কোনো প্রমাণ না থাকলেও পুকুর বুঝিয়ে দেওয়ার দাবি অভিযুক্ত প্রকৌশলীর। পুকুরটা একদম কাজ করা হয় নাই বা কাজ বাকি আছে, কোনো গ্যাপ আছে এরকম আমার জানা নাই এবং আমি টেনশনে বিলটা দেই নাই। এটা অবশ্যই পুকুরের সব কাজ শেষ করে বিলটা দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগে পাশ কাটিয়ে গেলেন সংশ্লিষ্ট হিসাব রক্ষক। উপর সহকারীগণ আছে, তারা সংশ্লিষ্ট কাজ দেখবেন, শেষ করবেন, বিল করবেন, আমার কাছে আসবে, স্যার এটা সিল করে দিবেন, তারপর আমরা বিল প্রসেসিং। মাঠ পর্যায়ে কি হয়েছে কাজ সেটা তো আমি গিয়ে দেখতেও পারি না, আর দেখার কোনো ইচ্ছা নাই আমার, আর ওই ফাংশনে আমি নাই। জলবায়ুর অভিঘাতে সুপ্রিয় পানির তীব্র সংকট মোকাবেলায় জনকল্যাণে নেওয়ার প্রকল্পের টাকা নয় ছয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। জানাবো খেলার খবর। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের সীমাহীন দুর্ভোগ। রাজধানী ও আশপাশের এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি। পুলিশের মনোবল না ফেরাকে কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের অধিভুক্তি বাতিল। 3 দফা দাবিতে কলেজ শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম।
চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের, পুলিশের হামলার বিচার দাবি। এবং বিপিএলে খুলনাকে হারিয়ে বরিশালের টানা পঞ্চম জয়, দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে অফের সমীকরণে টিকে রইল দুর্বার রাজশাহী। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।